করোনার ধাক্কায় আবারও ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। কারণ হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগে। তাই দর্শক, কোভিড সহ যেসব রোগের চিকিৎসা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ডক্টরস অন কল, থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বার, এবং ফেসবুকেও জানতে চাইতে পারেন আপনার সমস্যার কথা। সাথে আছি টুপা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর MS আরিফিন পাটোয়ারি। ডক্টর MS আরিফিন পাটোয়ারি, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ICDDRBর এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে শনাক্ত করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন 81%ই হচ্ছে আফ্রিকান ভ্যারিয়েন্ট, এবং এই ধরনটির আবির্ভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে সংক্রমণ সেটি একটি নাটকীয় পরিবর্তন এসেছে। তাই ডক্টর আরিফিন পাটোয়ারি, আপনার কাছে জানতে চাইব যে কেমন পরিবর্তন দেখা যাচ্ছে নতুন এই ভ্যারিয়েন্টের প্রভাবে, এবং কেন বাড়ছে এই শনাক্ত এবং মৃত্যুর হার? ধন্যবাদ টুম্পা। এটা এই সময়ের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি জানেন যে আমাদের সংক্রমণ বেড়েছিল গত বছর, এবং তারপরে কিন্তু সংক্রমণ কমে এসেছিল, এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন জরিপে দেখা গেছে, ঢাকা শহরের স্লাম এরিয়াতেও আমরা গবেষণা করেছি, সেখানে দেখা গেছে যে আমাদের 75 থেকে 80% মানুষের শরীরে অ্যান্টিবডি ছিল। তার মানে হচ্ছে যে গত বছর আমাদের যতটা আমরা সরকারিভাবে আমরা সংক্রমণের হার দেখেছি, তার চেয়ে অনেক বেশি মানুষ কিন্তু আক্রান্ত হয়েছিল। হয়তো আমাদের তখন একটা হার্ড ইমিউনিটির মতো ডেভেলপ করে আমাদের সংক্রমণটা কমে গিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে যখন সংক্রমণ বেড়ে গেল, তখন আমাদের চিন্তার বিষয় ছিল যে এটা আসলে কেন আবার সংক্রমণ বাড়লো। তো পরবর্তী গবেষণা আপনি ঠিকই বলেছেন, ICDDRB গবেষণায় দেখা গেছে আমাদের এখন যে ভেরিয়েন্টটি, এটি কিন্তু গত বছর যে ভেরিয়েন্ট দিয়ে আমরা আক্রান্ত হয়েছি, এবারের ভেরিয়েন্টটি কিন্তু ভিন্ন। এবং এই ভেরিয়েন্টের সাথে আমাদের সাউথ আফ্রিকান, আমরা মনে করছিলাম এটা কি ব্রিটিশ ভেরিয়েন্ট নাকি ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট নাকি ইন্ডিয়াতে যেটা ডাবল মিউট্যান্ট ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে সেটা। পরবর্তীতে দেখা গেল যে এটা আসলে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, এবং সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ছোঁয়াচে, এবং সবচেয়ে মানে আমাদের জন্য খুবই আশঙ্কার বিষয় হচ্ছে এটা কিন্তু খুব দ্রুত আপনার সিভিয়ার ডিজিজ করে ফেলতে পারে। গত বছরে আপনি দেখেছেন কিন্তু আমাদের বয়স্করা বেশি আক্রান্ত হয়েছে, বয়স্করা বেশি খারাপ হয়েছে, এবং তরুণরাও আক্রান্ত হয়েছিল গত বছর, কিন্তু তাদের কিন্তু মাইল্ড সিমটম নিয়ে তারা কিন্তু হচ্ছে এখান থেকে মুক্তি লাভ করেছে। কিন্তু এবারের ভেরিয়েন্টটিতে দেখা যায় তরুণরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে, এবং তারা খুব 2-3-4 দিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং অনেকে মারাও যাচ্ছে। এবং এইবারে ভেরিয়েন্টের কিছু পিকুলিয়ারিটিও দেখা যাচ্ছে। যেমন একটা হচ্ছে যে আগের ভেরিয়েন্টে যেমন আমাদের একটু জ্বর, গায়ে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট এগুলো বেশি হতো, এবারে ভেরিয়েন্টে দেখা যাচ্ছে অনেকে শুধু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, তাদের গা ব্যথা, জ্বর এগুলো থাকছেই না, এবং হঠাৎ করে তাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে এবং খারাপ হয়ে যাচ্ছে। এবং এই যে হচ্ছে আপনি যে শ্বাসকষ্টের কথা বলেন, একটু আপনাকে আপনাকে ইন্টারাপ্ট করব, যে দেখা যাচ্ছে যে আগে যেরকম হতো যে অল্পই কিন্তু হতো, যে আক্রান্ত হলে অনেকদিন পরে দেখা যেত অক্সিজেনের হাঙ্গার তৈরি হচ্ছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আক্রান্ত হওয়ার 6-7 দিনের মাথায় উচ্চ মাত্রার অক্সিজেন দিতে হচ্ছে, এবং দীর্ঘ সময় ধরে দিতে হচ্ছে। সেক্ষেত্রে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়টিতে আসলে এই যে অক্সিজেনের ক্রাইসিস তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে কিনা। অবশ্যই আপনার হচ্ছে যে যেমন টুম্পা, আমি কিন্তু আজকেও কোভিড ওয়ার্ডে রাউন্ড দিয়ে এসেছি। আপনি জানেন ঢাকা মেডিকেলে আমাদের প্রায় এই মুহূর্তে 1100 থেকে 1200 পেশেন্ট করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে, এবং আগে আমরা যেখানে দেখতাম যে কিছু সংখ্যক হচ্ছে অক্সিজেন পাচ্ছে এরকম, এখন আমি যেটা দেখেছি ওয়ার্ডে আপনার 70 থেকে 80% পেশেন্ট কিন্তু হচ্ছে যে অক্সিজেন পাচ্ছে। এবং আমাদেরকে, এবং এরকম অবস্থা হয় আমাদের কিন্তু কোনো বিছানা খালি নেই। একজন পেশেন্ট মারা গেলে অথবা ছুটি হলে তখন বিছানা খালি হয়ে সেখানে রোগী ভর্তি থাকে। হাসপাতালের নিচে কিন্তু আপনার 10-12 জন 30 জন রোগী অপেক্ষায় থাকে যে কখন সিট খালি হবে, এবং বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে অক্সিজেন পাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, এই ভেরিয়েন্টটা অত্যন্ত শক্তিশালী এবং খুব দ্রুত মানুষ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আগে যেমন হচ্ছে যে একটু বলবেন যে কাশি, আপনারা গলা যাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন এখন আইসিইউতে যারা আছেন, তাদের এখন সুস্থ হয়ে বেডে যেতে বা বাড়িতে ফিরতে আসলে কতদিন সময় লাগছে, সময়টা কত লাগছে এখন ট্রিটমেন্টে? না, সময়টা ঠিক আগের মতোই লাগছে, কিন্তু আগে যেমন ধরেন আপনার জ্বর, গলা ব্যথা, গায়ে ব্যথা এগুলা নিয়ে 5-7 দিন ভোগার পরে দ্বিতীয় সপ্তাহে গিয়ে রোগীরা খারাপ হতো, এবং আস্তে আস্তে দেখা যেত খারাপের মাত্রা বাড়তো। কিন্তু এবারের ভেরিয়েন্টে আপনি দেখবেন যে জ্বর, গায়ে ব্যথা এরকম হয়তো থাকছে অথবা থাকছে না, কারো ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, 3-4 দিনের মাথায় তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, এবং তাদেরকে দ্রুতই হচ্ছে আমাদেরকে অক্সিজেন দিতে হচ্ছে। এবং আইসিইউর ব্যাপারটা আমি টুম্পা আপনাকে বলি, আমাদের আসলে আইসিইউর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অক্সিজেন সাপ্লাই।
আমরা কিন্তু বিভিন্ন ভাবে অক্সিজেন দিয়ে থাকি। আপনি জানেন নেজাল ক্যানুলা দিয়ে দেই, তারপর হচ্ছে ফেস মাস্ক দিয়ে দেই, তারপরে হচ্ছে আপনার নন রিবেদেবল মাস্ক দিয়ে দেই এবং হাই ফ্লো নেজাল জি, ক্যানুলা। হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদের যত বেশি থাকবে আমরা তত বেশি তত ভালোভাবে বেশি রোগী আমরা আসলে ম্যানেজ নির্ভর করতে পারবো। করতে পারবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ডক্টর আরিফিন পাটোয়ারি। তার কাছ থেকে প্রশ্ন নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি বলুন। জি, আমি শেফালি চট্টগ্রাম থেকে বলছি। জি, বলুন। আমার আমার বুকের ব্যথা আজ 13 দিন ধরে আমার বুকের ব্যথা, কিন্তু গ্যাসের ওষুধ খেলে কমে আবার বাড়ে, কিন্তু ব্যথাটা কিরকম একটা সাইড দিকে ব্যথা, আমার খুব কষ্ট হয় ব্যথাটা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ব্যথাটা কি মাঝে নাকি সাইডে, একটু বলবেন। ব্যথাটা কি মাঝে? সাইডে সাইডে। কোন সাইডে? বুকের বাম পাশে, বাম সাইডে। বাম পাশে, বাম সাইডে। আপনার বয়সটা একটু বলবেন। কত? আমার বয়স 50। 50। ঠিক আছে, আচ্ছা, দর্শক আপনি শুনতে থাকুন, আমরা এই ব্যাপারে আমরা জানবো, আপনার পরামর্শ নিব। একজন দর্শক যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, শেফালি বলছিলেন তার বুকের পাশে ব্যথা 13 দিন ধরে, বয়স 50। কি পরামর্শ দেবেন? আচ্ছা, বুকে যখন এরকম ব্যথা হয়, দর্শক বোধহয় আমাদের সাথে এখন আর নেই। জি, ওনাকে আসলে কিছু প্রশ্ন করার ছিল। সেই প্রশ্নের উপর, হিস্ট্রির উপর ডিপেন্ড করবে আসলে বুকে ব্যথা কেন হচ্ছে। বুকে ব্যথা হার্টের জন্য হতে পারে, আমাদের এখানে ফুসফুসের প্রদাহের জন্য হতে পারে, এখানে হাড় মাংস আছে সেগুলোর জন্য হতে পারে, অনেক সময় দুশ্চিন্তা গ্রস্ততা থেকেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। তাহলে এই বয়সে এর মধ্যে বুকে ব্যথার মারাত্মক যে ইয়েটা হচ্ছে হার্ট জনিত যদি বুকে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো যে একটা ইসিজি উনি অবশ্যই করিয়ে ফেলবে এবং হচ্ছে নিকটস্থ ডক্টরকে যেন দেখায় আসলে বুকে ব্যথার কারণটা কি। ডক্টর আরিফিন পাটোয়ারি, আমরা এইবারের যে লক্ষণগুলো সেকেন্ড ওয়েভের করোনার, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আপনি ডায়রিয়ার কথা বললেন। আরেকটি ব্যাপারও দেখা যাচ্ছে যে স্নায়ুতন্ত্রের উপসর্গ প্রকট হচ্ছে। এইবার যারা আক্রান্ত হচ্ছেন তার মানে হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথার একটা ব্যাপার দেখা যাচ্ছে। এখন আসলে প্রচণ্ড মাথা ব্যথার বিষয়টি যদি ঘটে, কতক্ষণ দীর্ঘস্থায়ী হলে বা কতদিন হলে আসলে তার এই বিষয়টিকে ধরে নিতে হবে যে করোনার টেস্ট করানো প্রয়োজন? না, আমাদের কিন্তু এই মাথা ব্যথা, শরীর ব্যথা এগুলো কিন্তু আমাদের আগের যে ভেরিয়েন্ট ছিল সেখানেও হচ্ছে আমাদের মূল উপসর্গ ছিল। আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা গবেষণায় যে আপনার 44% পেশেন্টের মাত্র জ্বর ছিল, বাকিদের কিন্তু শরীর ব্যথা, মাথা ব্যথা এটাই প্রকট ছিল। এটা আগের ভেরিয়েন্টের কথা বলছি। এবং জি, এই ভেরিয়েন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার অনেকের প্রচন্ড মাথা ব্যথা, গা ব্যথা। এটা এখন যে কোনো উপসর্গ যদি থাকে, টুম্পা, আপনি দেখবেন অনেকে আমাদের মধ্যে আছে তার ইজি ফেটিগেবিলিটি, অর্থাৎ ক্লান্ত হয়ে যাচ্ছে, অন্য কোনো উপসর্গ নাই, ওনার টেস্ট করলেও পজিটিভ পাওয়া যাচ্ছে। কাজে আমরা যে একটা লম্বা লিস্টের কথা জানি উপসর্গ করোনার, যে এর যে কোনো একটি যদি দেখা যায় উনি টেস্ট, মানে করোনা টেস্ট করা উচিত এবং দেখা উচিত উনি পজিটিভ কিনা। এটা একটা। 2 নম্বর হচ্ছে মাথা ব্যথা, শরীর ব্যথা কিন্তু সাথে জ্বর যদি থাকে, এখন কিন্তু আবার ডেঙ্গু সিজন চলে আসছে। জি। কাজেই হচ্ছে যে আমাদের রোগীদেরও মনে রাখতে হবে, চিকিৎসকদেরও মনে রাখতে হবে যে সাথে যেন আমরা ডেঙ্গুটাও এক্সক্লুড করি। যে এই যে যেহেতু ডেঙ্গুর কথা বললেন, ডেঙ্গু নিয়েও আপনার কাছে একটু জানতে চাইবো, কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছে এর মাঝে, তার থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি চিটং থেকে মনোয়ার ইসলাম বলছি। জি, আমার 3-4 দিন আগে ডান হাত আপনার একদম ইয়ে থেকে আর কি, ওই বাহু থেকে হাতের তালুর এই রিস্ট পর্যন্ত ঝিনঝিন করে ব্যথা ছিল। এটা ধরুন 7-8 ঘন্টা পরে এটা আবার নর্মাল হয়ে গেছে। আবার দেখলাম যে 2-3 দিন পরে বাম হাতও সেম সিমটম। এটা আবার মাঝে মাঝে হয় আর কি। আচ্ছা। আমি আগে অবশ্যই ইসিজি করেছিলাম, আমি আগে আপনার ইকো, ইনশাল্লাহ সে এগুলো প্রবলেম ছিল না। এই জিনিসটা রিসেন্টলি বারবার দেখা দিচ্ছে। ইজ দেয়ার এনি রিজন ফর এনি সিম্পটম বা কিছু আছে কিনা? আপনার বয়সটা বলবেন এবং আপনার অন্য কোনো স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে কিনা জানাবেন। আমার বয়স হচ্ছে 68 আমার বয়স। জি, আমার শুধু একটু রেসপিরেটরি প্রবলেম ছিল। ওনার কি আমি বুকে ব্যথা মাঝে অথবা মাঝে কাশি জনিত সমস্যা আছে? আপনার বুকে ব্যথা বা কাশির কোনো সমস্যা কি আছে? না, বুকে ব্যথা বা কাশি নেই ইনশাআল্লাহ। ঘাড়ে ব্যথা আছে? ঘাড়ে ঘাড়ে ব্যথা আছে কি? ঘাড়ে ব্যথা না, ঘাড়ে ব্যথা মাঝে মাঝে একটু পিঠে ব্যথা করে আর কি, মেরুদণ্ডতে। আর আমার নিচে একটু ব্যথা আছে, ওখানে কিছুটা আর কি আপনার হাড় ক্ষয় ছিল। বছর আমি মাঝে মাঝে আপনার ক্যালসিয়াম ইউজ করি জয়েন্টে। আচ্ছা। আচ্ছা, উনি উনি যেটা বললো এক হাতে যখন এইভাবে ঝিনঝিন করে, এটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ঘাড়ে যে আমাদের মেরুদণ্ডের ডিস্ক থাকে, অনেক সময় ডিস্ক প্রলাপস হয়। তো ডিস্ক প্রলাপস হলে ওদিক দিয়ে যে নার্ভ গুলো আসে এবং হাতে চলে আসে, নার্ভের উপর প্রেসার দিলে তখন নার্ভ যতদূর যায় ততদূর পর্যন্ত একটা ঝিনঝিন ব্যথা এরকম অনুভূত হতে পারে।
তাহলে ওনার এটা ঘাড়ের, এটা যদি বারবার হতে থাকে উনি ঘাড়ের একটা এমআরআই করে দেখতে পারে যে ডিস্ক প্রলাপ আছে কিনা। এক, 2 নাম্বার হচ্ছে অনেকের কিন্তু ফুসফুসে যেই পাশে ওনার এই হাতে ঝিনঝিন করছে ওই পাশের ফুসফুসের এবং উপরি ভাগে কোন রকমের যদি কোনো একটা অসুখ হয়, টিউমার অথবা ইনফেকশন, তখনও কিন্তু হচ্ছে নার্ভের উপর প্রেসার পড়ে এবং এরকম হাতে ঝিনঝিন করতে পারে। আরেকটা হচ্ছে যে উনি যেটা বললো যে মাঝে মাঝে ওনার এরকম হয়, অনেক সময় হয় কি আমাদের এক পাশে শুয়ে থাকার জন্য নার্ভের উপর একটা প্রেসার পড়েও কিন্তু সাময়িক সময়ের জন্য ঝিনঝিন করতে পারে, পরে এটা আবার ঠিক হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে ওনার হচ্ছে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরই মাঝে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্ন নিতে চাই। দর্শককে বলছেন কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। জি, তো বলুন। আমি এই টিকা দেওয়ার পরে আপনার এই যে লাইপোমার একটা অপারেশন করছিলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করার পরে সেখান থেকে আবার মানে ওটা কিছুদিন পরে আর জ্বর হলো গত 27শে মার্চে। ওষুধ খেলাম, খাওয়ার পর ভালো হয়ে গেছে জ্বর। তা বুকের একটু মানে ব্যথা করতেছিল মানে ডান পাশে। পরে ভাবলাম যে কোনো সমস্যা কিনা, পরে এক্সরে করছি, সিবিসি করছি। এক্সরে রিপোর্ট ভালো, সিবিসি তে দেখা যাচ্ছে রক্তের প্লাটিলেট 1.5 লাখ থেকে 4.5 লাখ গ্রাম নেমে 1,41,000 হয়েছে। গতকাল আবার পরীক্ষা করলাম 1,20,000 চলে আসছে। আমি এখন টেনশন করতেছি, প্লাটিলেটের পরিমাণটা কমে যাচ্ছে, এই জন্য টেনশন করতেছি। ডক্টর পাটোয়ারি, আপনার যদি কিছু জানার থাকে। ওনার কি এখন কোনো জ্বর আছে? না, জ্বর নাই তো। জ্বর আপনার সেই আপনার জ্বর আজকে 10-12 দিন আগে শেষ হয়ে গেছে। জ্বরও নাই, কাশও নাই, সর্দিও নাই। আচ্ছা, আপনি কি এই জ্বরের পরে কোভিড টেস্ট করেছিলেন? না, কোভিড টেস্ট করিনি। আমার দেখলাম যে আল্লাহর মতে ওই যে মানে 10-15 দিন আগে আমার জ্বর ভালো হয়ে গেছে, সমস্যা হয়নি, সমস্যা লাগতেছে না কোনো। বুঝতে পেরেছি। এটা দর্শক খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা এখন কিন্তু অনেক রোগী এরকম পাচ্ছি যে আমরা জানতাম যে ডেঙ্গুতে এরকম প্লেটলেট কমে যায়, কিন্তু ওনার যে জ্বর হয়েছে ডেঙ্গু জ্বরে কিন্তু হচ্ছে প্লেটলেট এতদিন পর্যন্ত কম থাকে না। তাহলে জ্বরটা যখন হয় তখন আস্তে আস্তে কমতে থাকে এবং পরে হচ্ছে যে প্লেটলেট ঠিক হয়ে যায় কিছুদিনের মধ্যে। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি কোভিড-19 এর অনেক পেশেন্টের হচ্ছে যে প্লেটলেট কমে যাচ্ছে এবং এটা জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও অনেকদিন পর্যন্ত কিন্তু তাদের এই প্লেটলেটটা হচ্ছে নরমাল ভ্যালুর চেয়ে কিছুটা কম থাকে। এখন আমরা জানি না ওই মুহূর্তে যে ওনার জ্বর হয়েছিল কিনা, জ্বর যে হয়েছিল সেটা কোভিড ছিল কিনা, উনি পরীক্ষা করে নাই, এটা একটা। উনি আরেকটা কোশ্চেন করেছে, এটা অনেকের প্রশ্ন, যে আমরা টিকা দিয়েছি কিন্তু তারপরে আমি জ্বরে আক্রান্ত হয়েছি, এটা আবার কোভিড কেন হবে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি সেকেন্ড ডোজ দেওয়ার 15 দিন থেকে 21 দিন পরে আপনার শরীরে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে কোভিড এর জন্য। কাজেই ওই সময়ের মধ্যে আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন। কোভিড এর প্রথম ডোজ নেওয়ার পরে আপনি আক্রান্ত হবেন না এরকম আশা, এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। কাজে আমাদের সেকেন্ড ডোজের পরে আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। কাজে ওইটা আপনার হয়তো এই দর্শকের ক্ষেত্রে এটা কোভিড ছিল এবং তার জন্য থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেট কমে আছে, এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। ডক্টর পাটোয়ারি, আপনি যে ডেঙ্গুর কথাটাও যেহেতু বললেন, একটু চাইবো আপনি দর্শকদের জন্য বলুন যে ডেঙ্গুর আসলে লক্ষণগুলো কি কি, আরেকবার জানুক দর্শকরা, এবং আমাদের আসলে ডেঙ্গু নিয়ে সচেতন হওয়া থাকার দরকার কতটা আছে এখন। হ্যাঁ, ডেঙ্গুর সিমটম আমাদের দর্শকরা যেহেতু ঢাকা শহরে সবসময় প্রতি বছর হয়, আমাদের দর্শকরা জানেন যে এই ডেঙ্গুতে কিন্তু অনেক হাই গ্রেড ফিভার হয়, যেটা কোভিডে কিন্তু জ্বর একদম কম থাকে, লো গ্রেড একটা ফিভার থাকে। ডেঙ্গুতে হাই গ্রেড ফিভার হয় এবং তাদের শরীরে প্রচন্ড ব্যথা হয়, মাংসের মধ্যে ব্যথা, মাথা ব্যথা, যেটাকে অনেক সময় আমরা ব্রেক বোন ফিভার বলি, অর্থাৎ মনে যেন হাড় ভেঙে যাচ্ছে এরকম একটা ফিভার। এবং হচ্ছে এদের দেখা যায় যে প্রথম 3-4 দিন জ্বর থাকে, তারপর জ্বরটা কমে যায় এবং জ্বর কমে যাওয়ার পরে কিন্তু দেখা যায় তাদের নানা রকমের জটিলতা, যারা জটিলতায় পড়ে তাদের জটিলতাটা জ্বর কমার পরে শুরু হয়। দেখা যায় গায়ে আমরা কথা বলছিলাম ডেঙ্গু নিয়ে, কারণ এই সময়টায় কিন্তু আবার ডেঙ্গুর সিজন শুরু হতে যাচ্ছে এবং সতর্ক থাকার দরকার আছে। জ্বর আসা মানেই কিন্তু শুধু করোনা টেস্ট করব বা করোনা হয়েছে বলে ধারণা করে বসে থাকবো তা নয়। ডক্টর পাটোয়ারি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি বলছিলেন ডেঙ্গু নিয়ে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে WHO-র যে নীতিমালা ছিল প্রথম ওয়েভের সময়, সে ঠিক একই নীতিমালা এখনো সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, এখন কতটা স্বাস্থ্য সচেতন হওয়ার দরকার আছে? ডেঙ্গুর ক্ষেত্রে না, আমি করোনার ক্ষেত্রে জানতে চাচ্ছি। আচ্ছা, মানে নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রে জি। আসলে আমাদের স্বাস্থ্য সচেতনতা কিন্তু হচ্ছে যে আগের মতোই।
আপনার হচ্ছে একটা মাস্ক এখন খুবই গুরুত্বপূর্ণ। টুম্পা দেখেন, আমরা নতুন ভেরিয়েন্টের কথা বলছি, কিন্তু তার চেয়ে বেশি মূল কথা হচ্ছে যে আমাদের দেশের মানুষের কিন্তু হচ্ছে একদম স্বাস্থ্যবিধি মানতে আমরা ভুলে গিয়েছিলাম গত কিছুদিন। আমি বলবো যে জনগণ যদি ঠিকমতো মাস্ক পরে, ঠিকমতো সাবান পানি দিয়ে হাত ধোয় এবং নিরাপদ দূরত্বে থাকে, তাহলে কিন্তু কোনো ভেরিয়েন্টই কিন্তু আপনাকে আক্রান্ত করতে পারবে না। কিন্তু আপনি দেখেছেন যে আমাদের কারো মুখে মাস্ক ছিল না, আমরা হচ্ছে স্বাস্থ্যবিধি হাত ধোয়ার কথা ভুলে গিয়েছিলাম প্রায়, সেখান থেকে কিন্তু আমরা এই নতুন ভেরিয়েন্ট দিয়ে আক্রান্ত হলাম এবং সবাই আক্রান্ত হচ্ছে। আমি স্বাস্থ্যবিধি আগের ভেরিয়েন্টের ক্ষেত্রে যা ছিল এখনো তা আছে, এবং কেউ যদি ভ্যাকসিন নিয়েও থাকে আগের স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। কারণ হচ্ছে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিন্তু সময় লাগে, এর মধ্যে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। আবার সবার কিন্তু অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে, অনেকের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অনেকে বয়স্ক থাকে, যাদের ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে, তারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর উপরে এখন কিন্তু কোনো বড় সত্য নাই। এবং ডক্টর আরিফিন পাটোয়ারী, আপনি যেমনটি বললেন যে আমরা সচেতন আসলে এখন একটু কম হয়েছে দেখেই কিন্তু এই আক্রান্তের সংখ্যাটা বাড়ছে, তার মানে হলো যে এখন আবারও সময় এসেছে সচেতন হওয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর জোনকালে আজকের আয়োজনে। দেখাবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।